একজন রাজা যার মৃত্যু হয়েছিল সরকারি নথিতে, যার দেহ দাহ করা হয়েছিল শ্মশানে, যার শ্রাদ্ধ সম্পন্ন হয়েছিল নিয়ম মেনেই, অথচ 10 বছর পর ঢাকার এক নদী ঘাটে হঠাৎই দেখা গেল এক জটাধারী সন্ন্যাসীকে। লোকজন ফিসফিস করে বলতে লাগলো, রাজা ফিরে এসেছে। প্রশ্ন একটাই, তিনি কি সত্যি মৃত রাজা, নাকি ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর প্রতারণা? ঢাকার অদূরে গাজীপুরের জয়দেবপুর সদরে রানী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশে আজও দাঁড়িয়ে আছে এক রাজপ্রাসাদ। আজ তা পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত, শান্ত নিরিবিলি ছিমছাম পরিবেশে ঘেরা। কিন্তু এই রাজবাড়ি একদিন সাক্ষী ছিল বাংলার ইতিহাসের সবচেয়ে রহস্যময় ঘটনার, এক মৃত রাজার ফিরে আসার কাহিনী। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেই সন্ন্যাসী রাজার সিনেমা, সেই এক যে ছিল রাজার সিনেমায় যে রাজা বাবুর ঘটনা আমরা দেখেছি। আজ বলবো সেই ঘটনার কথাই, কিন্তু আরও বিস্তারিতভাবে, যে কথা আগে কেউ বলেনি। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভাওয়াল রাজ্য ছিল পূর্ববঙ্গের অন্যতম বৃহৎ ও প্রাচীন জমিদারি। 17 শতকের শেষ দিকে যার সূচনা। 1878 সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে এই রাজপরিবার রাজা উপাধি লাভ করে। সেই সময়ে রাজা ছিলেন কালীনারায়ণ। তার মৃত্যুর পর দায়িত্ব পান একমাত্র পুত্র রাজেন্দ্র নারায়ণ। রাজেন্দ্র নারায়ণের মৃত্যুর পর জমিদারির ভার ভাগ হয়ে যায় তার 3 পুত্রের মধ্যে। তাদের মধ্যে দ্বিতীয়জন রমেন্দ্র নারায়ণই পরিচিত হন ভাওয়ালের রাজা হিসাবে। রাজা হিসেবে রমেন্দ্র নারায়ণ ছিলেন প্রজাবৎসল, কিন্তু ব্যক্তি জীবনে তিনি ছিলেন ভোগবিলাসী। নারী সঙ্গ, মদ্যপান আর শিকারের প্রতি তার ছিল প্রবল আকর্ষণ। শোনা যায় একবার নাকি একটি গুলিতেই তিনি বিশাল এক বাঘ শিকার করেছিলেন। কিন্তু এই বেপরোয়া জীবনযাপনই তাকে টেনে নেয় ভয়ঙ্কর এক রোগের দিকে। তিনি আক্রান্ত হন সিফিলিসে। রাজার চিকিৎসার দায়িত্বে ছিলেন পারিবারিক চিকিৎসক আশুতোষ দাশগুপ্ত। 1909 সালের 18 এপ্রিল তার পরামর্শে রাজাকে সস্ত্রীক দার্জিলিং পাঠানো হয় চিকিৎসার জন্য। সঙ্গে যান শ্যালক সত্যেন্দ্রনাথ ব্যানার্জি ও রাজপরিবারের আরও কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি। দার্জিলিংয়ে পৌঁছানোর পর রাজার অবস্থার উন্নতি তো হয়নি, বরং অসুখ ক্রমেই বাড়তে থাকে। সব চেষ্টা ব্যর্থ করে 7ই মে সরকারি নথি অনুযায়ী রমেন্দ্র নারায়ণের মৃত্যু হয়। চিকিৎসকের প্রতিবেদনে লেখা হয় গল ব্লাডারে পাথর হওয়ার কারণেই তার মৃত্যু। দার্জিলিংয়েই রাজার দেহ দাহ করা হয় এবং 18ই মে সম্পন্ন হয় শ্রাদ্ধ অনুষ্ঠান। এখানেই যেন রমেন্দ্র নারায়ণের জীবনের শেষ অধ্যায় লেখা হয়ে যায়। কিন্তু সময় গড়িয়ে যায় প্রায় 10 বছর। ভাওয়াল রাজ্যের দায়িত্ব তখন রানী বিভাবতী দেবীর হাতে। 1920-21 সালের দিকে ঢাকার বাকল্যান্ড বাঁধের কাছে হঠাৎই আবির্ভাব ঘটে এক গেরুয়া বসনধারী জটাধারী সন্ন্যাসী। সুদর্শন চেহারা, আত্মবিশ্বাসী কথা বলার ভঙ্গি আর অদ্ভুত এক পরিচিত মুখ। ধীরে ধীরে লোকজনের মনে সন্দেহ জন্মাতে থাকে। একদিন রাজা রমেন্দ্র নারায়ণের এক বিশ্বস্ত দেহরক্ষী সন্ন্যাসীকে দেখেই চিৎকার করে ওঠে, রাজা এসেছে, রাজা এসেছে। মুহূর্তের মধ্যে চারিদিকে শোরগোল পড়ে যায়। বিশাল ভিড় জমে যায় সন্ন্যাসীকে দেখার জন্য। তখন সন্ন্যাসী নিজেই ঘোষণা করেন তিনিই রমেন্দ্র নারায়ণ। এই খবর পৌঁছায় রাজার বোন জ্যোতির্ময়ী দেবীর কানে। তিনি সন্ন্যাসীকে নিজের প্রাসাদে আনান এবং কঠোরভাবে পরীক্ষা নিতে শুরু করেন। ছোটবেলার স্মৃতি, পারিবারিক গোপন কথা, এমন সব প্রশ্ন করেন যেগুলোর উত্তর শুধুমাত্র 2 ভাই বোনই জানতেন। সন্ন্যাসীর প্রত্যেকটা উত্তর ছিল একেবারে নির্ভুল। জ্যোতির্ময়ী দেবী বিস্ময়ে অভিভূত হয়ে পড়েন। মানুষের মনে সন্ন্যাসীকে রাজা হিসাবে মেনে নেওয়ার পিছনে আরেকটি গল্পও তখন ঘুরছিল। বলা হয় দার্জিলিংয়ে দাহর রাতে প্রবল বৃষ্টির কারণে ডোমরা শ্মশান ছেড়ে চলে যায়। পরে ফিরে এসে তারা দেখে সেখানে কোনো দেহ নেই। এই গল্প রাজার সঙ্গীদের মুখে আগেই শোনা ছিল, আর সেই কারণেই
অনেকেরই মনে বিশ্বাস জন্মেছিল রাজা একদিন না একদিন ঠিক ফিরে আসবেন। সন্ন্যাসী নিজেও সেই রাতের কথা বলেন। তিনি জানান, যদিও পরে তিনি সব জেনেছিলেন। সেই রাতে কিছু নাগা সাধু শ্মশানের ভিতর দিয়ে যাওয়ার সময় একজন জীবিত মানুষকে পড়ে থাকতে দেখেন। তারা তাকে উদ্ধার করে নিজেদের আস্তানায় নিয়ে যান। সাধুদের সেবা শুশ্রূষায় তিনি সুস্থ হয়ে ওঠেন, কিন্তু স্মৃতি হারিয়ে ফেলেন। ধীরে ধীরে সন্ন্যাস ধর্মে দীক্ষা নেন। বহু বছর পর ঘুরতে ঘুরতে তার স্মৃতি ফিরে আসে, রাজা, প্রজা, অতীত। তখনই তিনি ফিরে আসেন জয়দেবপুরে। প্রথমে নীরবে চারপাশ পর্যবেক্ষণ করেন, পরে স্থানীয়রাই তাকে চিনে নেয়। রাজা ফিরে এলে স্বাভাবিকভাবেই রাজ্যের অধিকার প্রশ্নে আসে, কিন্তু রানী বিভাবতী দেবী তাকে রাজা হিসাবে মানতে অস্বীকার করেন। শেষ পর্যন্ত সন্ন্যাসী আদালতের শরণাপন্ন হন। 1930 সালের 24শে এপ্রিল ভাওয়াল রাজ্যের সম্পত্তির অধিকার চেয়ে মামলা দায়ের হয়। বিচার শুরু হয় 1933 সালের 30শে নভেম্বর। বিবাদী পক্ষ দাবি করে এই সন্ন্যাসী একজন প্রতারক, কিন্তু বাদী পক্ষ শত শত সাক্ষী, স্মৃতি আর প্রমাণ পেশ করে একের পর এক যুক্তি খণ্ডন করতে থাকে। মামলার সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে যখন সন্ন্যাসী রাজবাড়ির প্রতিটা কোণ, গোপন আসবাব, পারিবারিক ইতিহাস অনায়াসে বলে যেতে থাকেন। দীর্ঘ শুনানির পর 1936 সালের 24শে অগস্ট বিচারক পান্নালাল বসু সন্ন্যাসীর পক্ষেই রায় দেন। কিন্তু এখানেই থামেনি লড়াই। রানী বিভাবতী দেবী লন্ডনের প্রিভি কাউন্সিলে আপিল করেন। 1946 সালের 30শে জুলাই দীর্ঘ শুনানি শেষে সেখানেও রায় যায় সন্ন্যাসীর পক্ষেই। আইনত তিনি ভাওয়াল রাজ্যের অধিকারী হন, তবু তিনি রাজত্ব গ্রহণ করেননি। লোভ, ক্ষমতা আর ঐশ্বর্য ত্যাগ করে তিনি সন্ন্যাস ধর্মকেই বেছে নেন, এমনটাই প্রচলিত বিশ্বাস। ভাওয়াল রাজার এই কাহিনী আজও ইতিহাস আর রহস্যের মাঝখানে দাঁড়িয়ে আছে। তিনি কি সত্যিই মৃত্যুকে ফাঁকি দিয়ে ফিরে আসা এক রাজা, নাকি এক অসাধারণ মানুষ যিনি সবাইকে বিশ্বাস করাতে পেরেছিলেন? ভাওয়াল রাজবাড়ি আজও নীরব, কিন্তু সেই নীরবতার ভেতর হয়তো লুকিয়ে আছে এমন এক উত্তর যা আমরা আজও জানি না। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপথট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রত্যেক রবিবার সন্ধে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপথটে।